হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে ক্লাসেসগুলো চলছিল, আজকে সেই ক্লাসের ক্লাস নাম্বার 34 এবং 34 নম্বর ক্লাসে আমরা পেডাগজি থেকে আরও কিছু বাছাই করা কোয়েশ্চেন্স কিন্তু ডিসকাস করব এখানে, এবং যেগুলো থেকে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা যে কোয়েশ্চেন আসছে সেগুলোর কোন টপিক রিলেটেড এবং সেগুলোর যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করা, কারণ পেডাগজিতে কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু অ্যান্সার করা যাবে না। দ্বিতীয় কথা বলে রাখি, আপার প্রাইমারিতে তোমাদের যেই সাবজেক্ট কম্বিনেশন আর রয়েছে বা যাই থাকুক না কেন, কেউ সায়েন্স কেউ আর্টসের, প্রত্যেকটা পার্টে কিন্তু পেডাগজি থেকে কোয়েশ্চেন থাকবে। তো সেই কারণে পেডাগজি পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই ক্লাসটা আমাদের কন্টিনিউ চলবে রাত্রি 8টা থেকে, এবং আপার প্রাইমারি অন্যান্য সাবজেক্টসের ক্লাসও আমাদের খুব শীঘ্রই শুরু হবে, সেগুলো টাইম টেবিল আমরা সব জানিয়ে দেবো। এবং আজকে স্যার প্রথম প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ অলরেডি শুরু হয়েছে, 3 দিন হলো ক্লাস শুরু হয়েছে। তোমরা চাইলেই সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9564345236। তোমরা ক্লাসের শেষে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে ব্যাচের সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। বাকি সমস্ত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। আজকে সেটের প্রথম প্রশ্নে কী রয়েছে দেখো। আজকে সেটের প্রথম প্রশ্নে রয়েছে, শ্রেণীকক্ষে কোনো একজন শিশু যদি কোনো একটি প্রশ্নের ভুল উত্তর দেয়, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার করণীয় কী? কেউ অ্যান্সার ভুল দিয়েছে, তাহলে আমরা অ্যাজ এ টিচার আমরা কী করব? শিশুটিকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করব, অন্য একজন শিশুকে প্রশ্নটি জিজ্ঞাসা করব, উত্তর না দিতে পারার জন্য তাকে ভৎসনা করব, তাকে অপমান করব, তাকে বকাঝকা করব, উত্তরটি কেন ভুল সেটি ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দেব। 4টা অপশনের মধ্যে মনে রাখতে হবে যেটা সবচেয়ে বেশি লজিক্যাল হবে, ঠিক আছে? যেহেতু আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশুকেন্দ্রিক শিক্ষা, সেখানে সবথেকে বেশি লাভবান হবে বাচ্চাটা যেই অপশানটা ক্লিক করলে, সেটাই হচ্ছে সঠিক উত্তর। অপশন নম্বর ডি, উত্তরটি কেন ভুল সেই ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দেব। অপশন নম্বর ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের নম্বর, শিক্ষণের পদ্ধতিতে প্রেরণা, ঠিক আছে? প্রেরণা মানে কি? মোটিভেশন। শিক্ষণের পদ্ধতিতে প্রেরণা শিশুদের মধ্যে শিক্ষণের আগ্রহ সঞ্চার করে, শিশুকে সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই চিন্তা করতে শেখায়, শিক্ষণের নতুন পদ্ধতিকে পুরাতন পদ্ধতি থেকে পৃথক করে, শিশুর স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে। কী হবে কারেক্ট অ্যান্সার? শিক্ষণের পদ্ধতিতে প্রেরণা। কারেক্ট অ্যান্সার হবে শিশুদের মধ্যে শিক্ষণের আগ্রহকে সঞ্চার করে, অর্থাৎ তাকে আমি যত বেশি মোটিভেট করতে পারবো শেখার বিষয়ে, সেটা হতে পারে পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য, সেটা হতে পারে ভালো পারফরমেন্সের জন্য, সেটা হতে পারে তার প্রত্যেক দিন যাতে হোমওয়ার্ক করতে পারে সেটার জন্য, সেটা হতে পারে টপিকটাকে ভালোবেসে পড়ার জন্য। যেই রকমভাবে আমি তাকে মোটিভেট করতে পারি না কেন, ঠিক আছে? সেটা হতে পারে ওর ইন্টারনাল মোটিভেশন বা সেটা হতে পারে আউটসাইড থেকে, অর্থাৎ এক্সটার্নাল মোটিভেশন, যে কোনো কিছু হতে পারে। তো শিশুদের মধ্যে শিক্ষণের আগ্রহ সঞ্চার করে। পরের নম্বর, শ্রেণীতে আপনি লক্ষ্য করলেন একটি শিশু বেশ বুদ্ধিমান, আপনি কি করবেন? তার প্রতি প্রসন্ন থাকবেন, যেহেতু সে খুব বুদ্ধিমান, তাকে সবসময় আদর করবেন। তার বাবা মাকে তার মেধার বিষয়ে অবগত করবেন যে হ্যাঁ, আপনার ছেলে বা আপনার মেয়ে খুবই মেধাবী, খুবই ভালো ছেলে, খুবই ভালো মেয়ে, এই পড়াশোনায় ভালো। কারণ বাবা মা তো জানে, এই তো বাবা মাকে জানার তো কিছু নেই। তাকে বেশি পরিমাণে বাড়ির কাজ দেবেন না, যেহেতু সে মেধাবী তাই তাকে বেশি হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই, সে তো পারবেই। তাকে উৎসাহ দেবেন যাতে সে আরও উন্নতি করতে পারে। মনে রাখতে হবে বাচ্চাটার আলটিমেট ডেভেলপমেন্ট হবে কোনটাতে, সেই টপিকটাকে, সেই অপশানটাকে আমাদের টিক করতে হবে। তাহলে অপশন নম্বর ডি হবে যে তাকে আর উৎসাহ দিতে হবে, ঠিক আছে? আমরা যখন এই রিমিডিয়াল ক্লাসেসের কথা বলি না, রিমিডিয়াল ক্লাসেস কিন্তু শুধুমাত্র যেই বাচ্চাগুলো পিছিয়ে আছে তাদেরকেই গাইড করার জন্য, তাদেরকেই উন্নতি করার জন্য কিন্তু নয়। তার পাশাপাশি যেই বাচ্চাগুলো অনেক এগিয়ে আছে বাকিদের থেকে, তাদেরকে যাতে আরও এগিয়ে দেওয়া যায়, তাদের গতিটাকে ধরে রাখতে সাহায্য করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু রিমিডিয়াল ক্লাসেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এক্ষেত্রেও আমি রিমিডিয়াল ক্লাসেস নিতে পারি। বাচ্চাগুলোকে বা যেই বাচ্চাগুলো নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান হিসেবে প্রতিপন্ন করেছে, সেখানে উপস্থাপিত করেছে, তাদেরকে আমি আরও অনেক বেশি মোটিভেট করতে পারি, তাদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্য। এটাও এক ধরনের রিমিডিয়াল ক্লাসেস, এবং এগুলো কিন্তু টিচারদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। নেক্সট, যদি একজন শিশু অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে, তাকে আপনি শিক্ষক হিসেবে কী করবেন? যেহেতু আমাদের 6 to 8 বাচ্চাদের পড়ানোর জন্য আমরা এই প্রিপারেশনটা করছি, তার মানে প্রত্যেকের একটা ড্রেস কোড আছে, একটা ইউনিফর্ম আছে। এবার দেখা গেল সেই ইউনিফর্ম মেনটেন করছে না, অদ্ভুত কোনো একটা পোশাক সে পরেছে, তখন তাকে কী করব? শিশুকে শ্রেণীকক্ষের বাইরে চলে যেতে বলবো, তাকে নিয়ে মজা করব,
তাকে পরামর্শ দেবো যদি এই জাতীয় পোশাক পরে সে শ্রেণীকক্ষে না আসে, তাহলে কি তাকে দেখে বাকিরাও কিন্তু করবে। কারণ এই বয়সে আমরা জানি এই বাচ্চাদের এই বয়সে কিন্তু একটা গ্যাং বা একটা পিয়ার গ্রুপিংয়ের একটা কিন্তু বিশাল ইম্প্যাক্ট থাকে বাচ্চাদের মধ্যে, যে আচ্ছা ও পড়ে আসছে তার মানে ওকে কেউ কিছু বলছে না, আমিও করব। আমি একটা কথা বলি, আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে ছোটোবেলায় আমাদের হচ্ছে কোমরে যে বেল্ট আমরা পরতাম, সেই বেল্টের সেই বিভিন্ন রকমের বাহারি ডিজাইনের বেল্ট পরার একটা চল তখন শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো সেটা নিয়ে একদিন পেয়ার লাইনেই স্যার কিন্তু হেড স্যার আমাদের প্রত্যেককে অবগত করলেন গোটা স্কুলকে, যে এই ধরনের বেল্টের পরে দেখলে কিন্তু আমরা খুলে নিয়ে নিব। তারপরে তো চুলের স্টাইল, চুলের কাটিং ইত্যাদি তো রয়েইছে, ঠিক আছে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল সেট করে বা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, তো তার দিকে কোনো রকম মনোযোগ দেবেন না। তো সঠিক উত্তর হচ্ছে তাকে পরামর্শ দেবো এই জাতীয় পোশাক যাতে সে না পরে, তাতে করে সেও স্কুলের ডেকোরামটা মেনটেন করছে, তার পাশাপাশি বাকিরাও কিন্তু বুঝতে পারলো যে এই ধরনের পোশাক পরে আসলে, ইউনিফর্মের বাইরে কিছু পরে আসলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না স্কুলে। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আপনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কীরকম ব্যবহার করবেন? গুরুজনের মতো, বন্ধুর মতো, পিতার মতো, সাধারণ ব্যক্তির মতো? শিক্ষক হিসেবে কিভাবে করবেন? দেখো, টিচার সবার আগে কি ফ্রেন্ড, তারপরে ফিলোসফার, তারপরে গাইড, তাই না? আচ্ছা, যদি আমি বলতাম যেটা প্রাইমারি স্কুল ক্লাস 1 to ক্লাস 5, তাহলে আমি বলতে পারতাম পিতার মতো ব্যবহার করব। কিন্তু এটা যেহেতু 6 to 8, তাহলে আমাকে হতে হবে ওদের বন্ধু, ঠিক আছে। ওদের বন্ধু হতে হবে, যাতে করে প্রথম কথা আমি যেটা পড়াচ্ছি সেটা পড়তে ওদের অসুবিধা না হয়, মনে কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেটা যেন তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা জিজ্ঞাসা করে নিতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের মনে কি চলছে, যেহেতু এই সময়টা ঝড়ঝঞ্ঝার কাল, মানসিক বিশাল বিপর্যয় ঘটতে পারে, এই সময় মানসিক পরিবর্তন ঘটতে পারে, সেজন্য তাদের মনের খবরটাও কিন্তু রাখতে হবে। পরের নম্বর, আপনার মতো শিক্ষকতা হলো একটি ড্যাশ সৃজনশীল কাজ, মানে সৃজনশীল বলতে আমরা যেটাকে ক্রিয়েটিভ কাজ বলি, দক্ষতামূলক কাজ, ব্যবস্থাপক কাজ, সেবামূলক কাজ। দেখো, সার্ভিস আমরা যখন একটা কথা বলি না, সার্ভিস মানে সেবা, সেটা হাসপাতালে যে দিচ্ছে সে সার্ভিস করছে, যিনি এয়ারলাইনে চাকরি করছেন তিনিও সার্ভিস দিচ্ছেন, যিনি রেলওয়েজে করছেন তিনিও দিচ্ছেন, যেটা স্কুলে করছে তারাও দিচ্ছে। তাহলে এটা আলাদা করে কী হলো? ক্রিয়েটিভিটি প্রত্যেকটা কাজে থাকবে, ক্রিয়েটিভ থাকবে মানুষ, কিন্তু শিক্ষকতা প্রত্যেকে করতে পারবে না। কেউ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ঠিক আছে, কেউ ঘুষ দিয়ে যখন চাকরি পেয়েছে যোগ্যতা তার মধ্যে নেই, ঘুষ দিয়ে চাকরি পাওয়া সেই মাস্টারটা, সেই দিদিমণিটা যার সেই চাকরিটা করার যোগ্যতা নেই, সে সেখানে বাচ্চাদেরকে পড়িয়ে একটা টপিক বোঝাতে পারছে না, তো তাদের মধ্যে কিন্তু দক্ষতার অভাব থাকবে। তো সেই জন্য দক্ষতামূলক এটা কিন্তু একটা কাজ, অর্থাৎ অতি দক্ষতার সঙ্গে বাচ্চাগুলোকে পড়াতে হবে, যাতে করে সে বাচ্চাগুলো যেই টপিকটা পড়ানো হচ্ছে সেটাকে খুব ভালো করে বুঝতে পারে। নম্বর 22, শিক্ষকের একটি কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। মানে এটা তার পেশার ক্ষেত্রে বলেছে, তার কাজের ক্ষেত্রে বলেছে, তার যে তিনি যেই একটা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই পেশার একটা গুরুত্ব থাকতে হবে প্রত্যেকের কাছে। শুধুমাত্র আমি শিক্ষকের বলবো না, প্রত্যেকটা মানুষ যারা যারা যে পেশাতেই রয়েছেন প্রত্যেকের, তো এটা কিন্তু একটা পেশা, তার এটি একটি পেশা, সেই জন্য তার সেটার একটা কোড অফ কন্ডাক্ট থাকতে হবে, তাকে লয়াল থাকতে হবে তার কাজের প্রতি। নেক্সট, শ্রেণীতে পড়ানো শুরু করা যেতে পারে গল্প বলার মধ্য দিয়ে, মানে আমি যেটাকে আমরা বলি যে মানে টপিকটাকে ধরানোর আগে আমি কী করব? গল্প বলবো, প্রশ্ন জিজ্ঞাসা করব, দুটোই করব, গল্প বলবো, প্রশ্ন জিজ্ঞাসা করব, কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন নম্বর সি। আমি গল্পও বলতে পারি সেই টপিক রিলেটেড, তার পাশাপাশি আমি সেটা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এবং তারপর টপিকটাকে ধরাতে পারি, ঠিক আছে। পরবর্তীতে আসবো, শিক্ষকতা পেশায় যোগদান করা উচিত তাদের যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, উচ্চকণ্ঠে কথা বলতে পারদর্শী, পরিশ্রমী ও উৎসর্গীকৃত মানুষ। মানে কি উৎসর্গীকৃত মানুষ কি বলতো? যাকে আমরা বলি ডেডিকেটেড, মেধাবী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর সি। এখানে আমি একটা কথা বলতে চাই, সমাজে অনেক বড় বড় পেশা রয়েছে, অনেক সফল পেশা রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আইপিএস, আইএস, অনেক বড় বড় পদাধিকারীরা রয়েছেন, কিন্তু শিক্ষকতা এমন একটা পদ, সেখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি কেন এটাকে ডেডিকেটেড বলছি, কারণ মনে রাখতে হবে আজকের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু সমাজের রোল মডেল। আজকের যে স্কুলের বাচ্চারা যাদেরকে আমরা পড়াবো, সেই বাচ্চাগুলো আমাদেরকে দেখেই বড় হচ্ছে, আমাদের পার্সোনালিটিকে দেখেই তারা কিন্তু বড় হচ্ছে, এবং তারা এটা মনে করছে যে এইরকমভাবে চলতে হবে, এইটা করতে হবে, এটা করতে হবে না।
তো এই কারণে আমি একটা কথা বারবার বলি যে যে কোনো পেশার মানুষরা রাস্তাঘাটে যে কোনো জায়গাতেই বিভিন্ন মাদকদ্রব্য সেবন করতে পারলেও শিক্ষকতায় থাকা মানুষরা কিন্তু এটা করতে পারেন না কখনোই, কারণ তারা কখনোই কোনো রকম খারাপ কাজে লিপ্ত হলে সেটা কিন্তু সমাজে একটা নেগেটিভ প্রভাব পড়ে। তাই অন্যান্য সমস্ত পেশা একদিকে এবং শিক্ষকতার পেশা একদিকে, সেই জন্য তাকে হতে হবে পরিশ্রমী এবং উৎসর্গীকৃত মানুষ। নম্বর 25, শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা বজায় রাখার ক্ষেত্রে নিচের কোনটি বিশেষভাবে প্রয়োজনীয়? শিক্ষণের বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ মানে কি? মানে একজনের হাতে সব কিছু পুঞ্জীভূত থাকবে না। শাস্তিমূলক ব্যবস্থা, শিখন দক্ষতা, এগুলোর কোনোটিই নয়। শিখন দক্ষতা মানে কি? যেটাকে আমরা বলবো লার্নিং এবিলিটি, তাই না? শিখন দক্ষতা মানে তো লার্নিং এবিলিটি। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, শিখন দক্ষতা, বা যেটাকে আমরা বলবো লার্নিং এবিলিটি। পরবর্তীতে নেক্সট চলে আসি শিক্ষক হিসেবে অনগ্রসর শিশুদের, মানে যারা পিছিয়ে আছে, তাদের শনাক্ত করবেন নিম্নোক্ত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে? এদের কোনো বিষয়ে জানার আগ্রহ কম, এরা গুছিয়ে কথা বলতে পারে না, এরা অস্থির প্রকৃতির হয়, এ এবং বি উভয়ই। শিক্ষক হিসেবে অনগ্রসর শিশুদের শনাক্ত করব কিভাবে? দেখো, এরা হচ্ছে যে কোনো বিষয়ে আগ্রহ কম থাকবে, এরা গুছিয়ে কথা বলতে পারবে না, এটাই তো ইন্ডিকেশন তাদের, তাই না? এটাই তো এদের ইন্ডিকেশন। তাহলে অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর, এ এবং বি। নেক্সট নম্বর 27, স্কুল ছুট। স্কুল ছুট কাদেরকে বলি সেটা আগে একটু জেনে নিই। মনে করো তুমি ক্লাস 6-এ ক্লাস নিয়েছো, ক্লাস 6-এ তোমার ক্লাসে 50 জন বাচ্চা ছিল। এবার ওই ক্লাস থেকে ওরা যখন প্রমোটেড হয়ে 7-এ উঠলো, তখন তুমি দেখছো সেখানে 35 জন বাচ্চা স্কুলে আসছে, বাকি 15 জন মিসিং বা আসছে না। এই 15 জন হচ্ছে স্কুল ছুট। এরা কী করেছে? মাঝপথে এদের পড়াটা বন্ধ হয়ে গেছে, মাঝপথে এরা পড়াশোনা করছে না, তো এদেরকে স্কুল ছুট বলা হয়। এবং এগুলোর অনেক কারণ রয়েছে স্কুল ছুটের, যার জন্য পরবর্তীতে মিড ডে মিলটাও চালু করা হয়েছিল, যাতে করে বাচ্চারা স্কুলে এসে ন্যূনতম খাওয়া দাওয়াটা করতে পারে এবং খাওয়া দাওয়ার পর তারা পড়াশোনা করবে। মূল উদ্দেশ্য খাওয়া দাওয়া করতে আসবে, তারপর তারা পড়াশোনা করবে, ঠিক আছে? যাতে করে তারা খাওয়ার জন্য অন্তত পড়াশোনা থেকে দূরে না থাকে। এই স্কুল ছুট সমস্যাটির সমাধান করা যায় আর্থিক সাহায্যদানের মাধ্যমে, বিদ্যালয় পরিবেশকে বিদ্যার্থীর উপযোগী গড়ে তোলার মাধ্যমে, শিক্ষক শিক্ষিকাদের সহানুভূতিমূলক আচরণের মাধ্যমে, কোনোটিই নয়। বিদ্যালয় পরিবেশকে বিদ্যার্থীর উপযোগী করে তুলতে হবে, যাতে করে তারা স্কুলে এসে বোর না হয়, যাতে করে তারা স্কুলে এসে কখনোই এমন যেন নিজেকে কখনো আনসেফ না মনে করে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। নম্বর 28, শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন? আংশিক সঠিক মানে কমপ্লিটলি সে ঠিকঠাক দেয়নি, ইনকমপ্লিট অ্যান্সার দিয়েছে, তাকে পুনরায় বলার সুযোগ দেব, তার উত্তরটি ভুল বলে তাকে বসিয়ে দেব, সঠিক তথ্য তাকে জানিয়ে দেব, এগুলোর কোনোটাই সত্য নয়। কারেক্ট অ্যান্সার কী হবে? সঠিক তথ্য তাকে জানিয়ে দেবো যে তুমি যেটা বলেছো ঠিক আছে, বাট এটা ইনকমপ্লিট, তার সাথে তোমাকে এই আরও 30% অ্যান্সার, এই পার্টটা তোমাকে আরও যোগ করে নিতে হবে, তাহলে তোমার অ্যান্সারটা হবে, এবং তারপর তাকে আমি আবার বলতে সুযোগ দেবো, ঠিক আছে? নেক্সট, পূর্বে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যে জ্ঞানমূলক বিষয়টি বিদ্যালয়ে পড়ানো হতো না সেটি কি? পূর্বে গতানুগতিক মানে কি? গতানুগতিক বলতে যেটা চিরাচরিতভাবে চলে এসছে, সেই শিক্ষা ব্যবস্থায় যে জ্ঞানমূলক বিষয়টি বিদ্যালয়ে পড়ানো হতো না সেটা কি পরিবেশ শিক্ষা, গণিত, জীবনবিজ্ঞান নাকি ভাষাবিজ্ঞান? জীবনবিজ্ঞান পড়ানো হতো, ভাষাবিজ্ঞান পড়ানো হতো, গণিতও পড়ানো হতো, কিন্তু পড়ানো হতো না হচ্ছে পরিবেশ শিক্ষাটা, ENVS বা আমরা যেটাকে EVS বলে থাকি, ঠিক আছে? এখন দেখবে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু পরিবেশ এর বইটা কিন্তু কম্পালসারি করে দিয়েছে। এবং কোশ্চেন নাম্বার 30 এবং আজকে সেটা শেষ প্রশ্ন, তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক হিসেবে নেবে, প্রত্যেককেই দিচ্ছি, হোমওয়ার্ক থাকছে প্রতিদিন ক্লাসেই, এবং যারা সঠিক উত্তর দিচ্ছে তাদের প্রত্যেককে আমি কিন্তু সেখানে রিয়াক্ট করে দিচ্ছি, হার্ট দিয়ে দিচ্ছি একটা করে। তো বিদ্যার্থীরা শ্রেণীকক্ষে কোন ধরনের শিক্ষককে অধিক শ্রদ্ধা করে? যারা খুবই সাধারণভাবে থাকে, যারা ছাত্রছাত্রীদের শাস্তি দেয়, যারা সাদা বস্ত্র পরিধান করে, যারা নিজ নিজ বিষয়ে পারদর্শিতা দেখাতে পারে। কারেক্ট অ্যান্সার কী হবে? যারা নিজ নিজ বিষয়ে পারদর্শিতা দেখাতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আজকের ফাইনাল অ্যান্সার ছিল। যেহেতু এই কোয়েশ্চেনের অনেকগুলো অ্যান্সারই মনে হতে পারে সঠিক, তাই জন্য এটা হোমওয়ার্ক থেকে কিন্তু এটা ক্যান্সেল করে দিচ্ছি। হোমওয়ার্ক তোমাদের জন্য আমি এখন দিচ্ছি একটা, সেটা হচ্ছে তোমরা একটু লিখে নেবে। IQ থেকে
একটা কোয়েশ্চেন দেবো, আইকিউ এর কোয়েশ্চেনটা তোমাদের মনে আছে কিনা আরেকবার একটু ঝালিয়ে নিই আজকে হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে। আইকিউ পরিমাপ করতে হবে একজন বাচ্চার ক্রোনোলজিক্যাল এজ 20, বাচ্চা বলবো না মানে বড় হয়ে গেছে, মেন্টাল এজ 25, তাহলে তার আইকিউ কত হবে? এটা হচ্ছে আজকে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করে নিচে জানাবে। আমি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই নিয়মটা ভুলে না যাও, কারণ আইকিউ থেকে কোয়েশ্চেন দিতে আগে প্রাইমারি টেটেও এসছে, এখানেও আসবে, তো তোমরা কিন্তু রেডি থাকবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।